গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি। আজ শুনবেন উপন্যাসটির ষষ্ঠদশ পর্ব। কমলা প্রভাতে ঘটিতে গঙ্গাজল লইয়া ক্ষেমঙ্করের বিছানার পাশে আসিয়া উপস্থিত হইল। তিনি তাহার স্নাতমূর্তি দেখিয়া কহিলেন, হে কি মা, তুমি একলাই ঘাটে গিয়াছিলে? আমি আজ ভোর হইতে ভাবিতেছিলাম আমার অসুখ, তুমি কাহার সঙ্গে স্নানে যাইবে, কিন্তু তোমার অল্প বয়স, এমন করিয়া একলা। কমলা কহিল, মা, আমার বাপের বাড়ির একটা চাকর থাকিতে পারে নাই, আমাকে দেখিতে কাল রাত্রে এখানে আসে উপস্থিত হইয়াছে, তাহাকে সঙ্গে লইয়াছিলাম। ক্ষেমঙ্করী কহিলেন, আহা, তোমার খুড়িমা বোধ হয় অস্থির হইয়া উঠিয়াছেন, চাকরটাকে পাঠাইয়া দিয়াছেন, তা বেশ হইয়াছে। সে তোমার কাছে থাক না, তোমার কাজে কর্মে সাহায্য করিবে। কোথায় সে, তাহাকে ডাকো না। কমলা উমেশকে লইয়া হাজির করিল। উমেশ গড় হইয়া ক্ষেমঙ্করীকে প্রণাম করিতে তিনি জিজ্ঞাসা করিলেন, তোর নাম কি রে? সে কহিল, আমার নাম উমেশ। বলিয়া অকারণ বিকশিত হাস্যে তাহার মুখ ভরিয়া গেল। ক্ষেমঙ্করী হাসিয়া জিজ্ঞাসা করিলেন, উমেশ, তোর এই বাহারে কাপড়খানা তোকে কে দিল রে? উমেশ কমলাকে দেখাইয়া কহিল, মা দিয়াছেন। ক্ষেমঙ্করী কমলার দিকে চাহিয়া পরিহাস করিয়া কহিলেন, আমি বলি, উমেশ বুঝি ওর শাশুড়ির কাছ হইতে জামাই ষষ্ঠী পাইয়াছে। ক্ষেমঙ্করীর স্নেহ লাভ করিয়া উমেশ এইখানেই রহিয়া গেল। উমেশকে সহায় করিয়া কমলা দিনের বেলাকার সমস্ত কাজকর্ম শেষ করিয়া ফেলিল। স্বহস্তে নলিনাক্ষের শোবার ঘর ঝাঁট দিয়া, তাহার বিছানা রৌদ্রে দিয়া তুলিয়া সমস্ত পরিচ্ছন্ন করিয়া রাখিল। নলিনাক্ষের ময়লা ছাড়া ধুতি ঘরের এক কোণে পড়িয়াছিল। কমলা সেখানে ধুইয়া শুকাইয়া ভাঁজ করিয়া আলনার উপরে ঝুলাইয়া রাখিল। ঘরে যেসব জিনিস কিছুমাত্র অপরিষ্কার ছিল না, তাহাও সে মুছিবার ছলে বারবার নাড়াচাড়া করিয়া লইল। বিছানার শিয়রের কাছে দেয়ালে একটা গা আলমারি ছিল, সেটা খুলিয়া দেখিল তাহার মধ্যে আর কিছুই নাই, কেবল নিচের থাকে নলিনাক্ষের একজোড়া খড়ম আছে। তাড়াতাড়ি সেই খড়ম জোড়াটি তুলিয়া লইয়া কমলা মাথায় ঠাকাইল এবং ছোট শিশুটির মতো বুকের কাছে ধরিয়া অঞ্চল দিয়া বারবার তাহার ধুলা মুছাইয়া দিল। বৈকালে কমলা ক্ষেমঙ্করীর পায়ের কাছে বসিয়া তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে। এমন সময় হেমনলিনী একটি ফুলের সাজি লইয়া ঘরে প্রবেশ করিল এবং ক্ষেমঙ্করীকে প্রণাম করিল। ক্ষেমঙ্করী উঠিয়া বসিয়া কহিল, এসো এসো হেম, এসো, বসো। অন্নদাবাবু ভালো আছেন? হেমনলিনী কহিল, তাহার শরীর অসুস্থ ছিল বলিয়া কাল আসিতে পারি নাই, আজ তিনি ভালো আছেন। কমলাকে দেখাইয়া ক্ষেমঙ্করী কহিলেন, এই দেখো বাছা, শিশুকালে আমার মা মারা গেছেন, তিনি আবার জন্ম লইয়া এতদিন পরে কাল পথের মধ্যে হঠাৎ আমাকে দেখা দিয়াছেন। আমার মার নাম ছিল হরি ভাবিনী, এবারে হরিদাসী নাম লইয়াছেন। কিন্তু হেম, এমন লক্ষ্মীর মূর্তি আর কোথাও দেখিয়াছ বলো তো? কমলা লজ্জায় মুখ নিচু করিল। হেমনলিনীর সঙ্গে আস্তে আস্তে তাহার পরিচয় হইয়া গেল। হেমনলিনী ক্ষেমঙ্করীকে জিজ্ঞাসা করিল, মা, আপনার শরীর কেমন আছে? ক্ষেমঙ্করী কহিলেন, দেখো, আমার যে বয়স হয়েছে, এখন আমাকে আর শরীরের কথা জিজ্ঞাসা করা চলে না। আমি যে এখনো আছি এই ঢের, কিন্তু তাই বলিয়া কালকে চিরদিন ফাঁকি দেওয়া তো চলিবে না। তা তুমি যখন কথাটা পারিয়াছ, ভালোই হইয়াছে। তোমাকে কিছুদিন হইতে বলিব বলিব করিতেছি, সুবিধা হইতেছে না।
কাল রাত্রে আবার যখন আমাকে জ্বরে ধরিল, তখন ঠিক করিলাম আর বিলম্ব করা ভালো হইতেছে না। দেখো বাছা, ছেলে বয়সে আমাকে যদি কেহ বিবাহের কথা বলিত তো লজ্জায় মরিয়া যাইতাম, কিন্তু তোমাদের তো সেরকম শিক্ষা নয়। তোমরা লেখাপড়া শিখিয়াছ, বয়সও হইয়াছে, তোমাদের কাছে এসব কথা স্পষ্ট করিয়া বলা চলে, সেজন্যই কথাটা পারিতেছি। তুমি আমার কাছে লজ্জা করিও না। আচ্ছা বলো তো বাছা, সেদিন তোমার বাপের কাছে যে প্রস্তাব করিয়াছিলাম তিনি কি তোমাকে বলেননি? হেমনলিনী নতমুখে কহিল, হ্যাঁ, বলিয়াছিলেন। ক্ষেমংকরী কহিলেন, কিন্তু তুমি বাছা সে কথায় নিশ্চয় রাজি হও নাই। যদি রাজি হইতে তবে অন্নদাবাবু তখনই আমার কাছে ছুটিয়া আসিতেন। তুমি ভাবিলে আমার নলিন সন্ন্যাসী মানুষ, দিবারাত্রি কি সব যোগজাগ লইয়া আছে, উহাকে আবার বিবাহ করা কেন? হোক আমার ছেলে, তবু কথাটা উড়াইয়া দিবার নয়। উহাকে বাহির হইতে দেখিলে মনে হয় উহার যেন কিছুতেই কোনোদিন আসক্তি জন্মিবার সম্ভাবনা নাই। কিন্তু সেটা তোমাদের ভুল। আমি উহাকে জন্মকাল হইতে জানি। আমার কথাটা বিশ্বাস করিও। ও এত বেশি ভালোবাসিতে পারে যে সেই ভয়েই ও আপনাকে এত করিয়া দমন করিয়া রাখে। উহারে সন্ন্যাসের খোলা ভাঙিয়া যে উহার হৃদয় পাইবে, সে বড় মধুর জিনিসটি পাইবে, তা আমি বলিয়া রাখিতেছি। মা হেম, তুমি বালিকা নও, তুমি শিক্ষিত। তুমি আমার নলিনের কাছ হইতেই দীক্ষা লইয়াছ। তোমাকে নলিনের ঘরে প্রতিষ্ঠিত করিয়া আমি যদি মরিতে পারি, তবে বড় নিশ্চিন্ত হইয়া মরিতে পারিব। নহিলে আমি নিশ্চয় জানি আমি মরিলে ও আর বিবাহই করিবে না। তখন ওর কি দশা হইবে ভাবিয়া দেখো দেখি, একেবারে ভাসিয়া বেড়াইবে। যাই হোক, বলো তো বাছা, তুমি তো নলিনকে শ্রদ্ধা করো আমি জানি, তবে তোমার মনে আপত্তি উঠিতেছে কেন? হেমনলিনী নত নেত্রে কহিল, মা, তুমি যদি আমাকে যোগ্য মনে করো তবে আমার কোনো আপত্তি নাই। শুনিয়া ক্ষেমংকরী হেমনলিনীকে কাছে টানিয়া লইয়া তাহার মাথায় চুম্বন করিলেন। এ সম্বন্ধে আর কোনো কথা বলিলেন না। হরিদাসী, এ ফুলগুলো, বলিতে বলিতে পাশে চাহিয়া দেখিলেন হরিদাসী নাই। সে নিঃশব্দ পদে কখন উঠিয়া গেছে। পূর্বোক্ত আলোচনার পর ক্ষেমংকরীর কাছে হেমনলিনী সংকোচ বোধ করিল। ক্ষেমংকরেও বাঁধো বাঁধো করিতে লাগিল। তখন হেম কহিল, মা, আজ তবে সকাল সকাল যাই, বাবার শরীর ভালো নাই। বলিয়া ক্ষেমংকরীকে প্রণাম করিল। ক্ষেমংকরী তাহার মাথায় হাত দিয়া কহিলেন, এসো মা, এসো। হেমনলিনী চলিয়া গেলে ক্ষেমংকরী নলিনাক্ষকে ডাকিয়া পাঠাইলেন। কহিলেন, নলিন, আর আমি দেরি করিতে পারিব না। নলিনাক্ষ কহিল, ব্যাপারখানা কি? ক্ষেমংকরী কহিলেন, আমি আজ হেমকে সব কথা খুলিয়া বলিলাম, সে তো রাজি হইয়াছে। এখন তোমার কোনো ওজর আমি শুনিতে চাই না। আমার শরীর তো দেখিতেছিস, তোদের একটা স্থিতি না করিয়া আমি কোনো মতে সুস্থির হইতে পারিতেছি না। অর্ধেক রাত্রে ঘুম ভাঙিয়া আমি ওই কথাই ভাবি। নলিনাক্ষ কহিল, আচ্ছা মা, ভাবিও না, তুমি ভালো করিয়া ঘুমাইও, তুমি যেমন ইচ্ছা করো তাহাই হইবে। নলিনাক্ষ চলিয়া গেলে ক্ষেমংকরী ডাকিলেন, হরিদাসী। কমলা পাশের ঘর হইতে চলিয়া আসিল। তখন অপরাহ্নের আলোক ম্লান হইয়া ঘর প্রায় অন্ধকার হইয়া আসিয়াছে। হরিদাসের মুখ ভালো করিয়া দেখা গেল না। ক্ষেমংকরী কহিলেন, বাছা, এই ফুলগুলিতে জল দিয়া ঘরে সাজাইয়া রাখো। বলিয়া বাছিয়া একটা গোলাপ তুলিয়া
ফুলের সাজিটি কমলার দিকে অগ্রসর করিয়া দিলেন। কমলা তাহার মধ্যে কতকগুলি ফুল তুলিয়া একটি থালায় সাজাইয়া নলিনাক্ষের উপাসনা গৃহের আসনের সম্মুখে রাখিল, আর কতকগুলি একটি বাটিতে করিয়া নলিনাক্ষের শোবার ঘরে টিপায়ের উপর রাখিয়া দিল। বাকি কয়েকটি ফুল লইয়া সেই দেয়ালের গায়ের আলমারিটা খুলিয়া এবং সেই খড়ম জোড়ার উপর ফুলগুলি রাখিয়া তাহার উপরে মাথা ঠেকাইয়া প্রণাম করিতেই তাহার চোখ দিয়া আজ ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এই খড়ম ছাড়া জগতে তাহার আর কিছুই নাই। পদসেবার অধিকারও হারাইতে বসিয়াছে। এমন সময় হঠাৎ ঘরে কে প্রবেশ করিতেই কমলা ধরফর করিয়া উঠিয়া পড়িল। তাড়াতাড়ি আলমারির দরজা বন্ধ করিয়া দিয়া দেখিল নলিনাক্ষ। কোনো দিকে কমলা পালাইবার পথ পাইল না। লজ্জায় কমলা সেই আসন্ন শোয়ান্নের অন্ধকারে মিশাইয়া গেল না কেন? নলিনাক্ষ ঘরের মধ্যে কমলাকে দেখিয়া বাহির হইয়া গেল। কমলাও আর বিলম্ব না করিয়া দ্রুত পদে অন্য ঘরে চলিয়া গেল। তখন নলিনাক্ষ পুনর্বার ঘরের মধ্যে প্রবেশ করিল। মেয়েটি আলমারি খুলিয়া কি করিতেছিল? তাহাকে দেখিয়া তাড়াতাড়ি বন্ধ করিলই বা কেন? কৌতূহলবশত নলিনাক্ষ আলমারি খুলিয়া দেখিল তাহার খড়ম জোড়ার উপর কতগুলি সদ্য সিক্ত ফুল রহিয়াছে। তখন সে আবার আলমারির দরজা বন্ধ করিয়া শয়নগৃহের জালনার কাছে আসিয়া দাঁড়াইল। বাহিরে আকাশের দিকে চাহিয়া থাকিতে থাকিতে শীত সূর্যাস্তের ক্ষণকালীন আভা মিলাইয়া আসিয়া অন্ধকার ঘনীভূত হইয়া উঠিল। হেমনলিনী নলিনাক্ষের সহিত বিবাহে সম্মতি দিয়া মনকে বুঝাইতে লাগিল, আমার পক্ষে সৌভাগ্যের বিষয় হইয়াছে। মনে মনে সহস্রবার করিয়া বলিল, আমার পুরাতন বন্ধন ছিন্ন হইয়া গেছে। আমার জীবনের আকাশকে বেষ্টন করিয়া যে ঝড়ের মেঘ জমিয়া উঠিয়াছিল তাহা একেবারে কাটিয়া গেছে। এখন আমি স্বাধীন, আমার অতীতকালের অবিশ্রাম আক্রমণ হইতে নিরমুক্ত। এই কথা বারংবার বলিয়া সে একটা বৃহৎ বৈরাগ্যের আনন্দ অনুভব করিল। শ্মশানে দাহকৃত্যের পর এই প্রকাণ্ড সংসার তাহার বিপুল ভার পরিহার করিয়া যখন খেলার মতো হইয়া দেখা দেয়, তখন কিছুকালের মতো মন যেমন লঘু হইয়া যায়, হেমনলিনীর ঠিক সেই অবস্থা হইল। সে নিজের জীবনের একাংশের নিঃশেষ অবসানজনিত শান্তি লাভ করিল। বাড়িতে ফিরিয়া আসিয়া হেমনলিনী ভাবিল, মা যদি থাকিতেন তবে তাহাকে আজ আমার এই আনন্দের কথা বলিয়া আনন্দিত করিতাম। বাবাকে কেমন করিয়া সব কথা বলিব? শরীর দুর্বল বলিয়া আজ অন্নদাবাবু যখন সকাল সকাল শুইতে গেলেন, তখন হেমনলিনী একখানি খাতা বাহির করিয়া রাত্রে তাহার নির্জন শয়নগৃহে টেবিলের উপর লিখিতে লাগিল। আমি মৃত্যুজালে জড়াইয়া পড়িয়া সমস্ত সংসার হইতে বিযুক্ত হইয়াছিলাম। তাহা হইতে উদ্ধার করিয়া ঈশ্বর আবার যে একদিন আমাকে নতুন জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করিবেন তাহা আমি মনেও করিতে পারিতাম না। আজ তাহার চরণে সহস্রবার প্রণাম করিয়া নতুন কর্তব্যক্ষেত্রে প্রবেশের জন্য প্রস্তুত হইলাম। আমি কোনো মতে যে সৌভাগ্যের উপযুক্ত নই তাহাই লাভ করিতেছি। ঈশ্বর আমাকে তাহাই চিরজীবন রক্ষা করিবার জন্য বলদান করুন। যাহার জীবনের সঙ্গে আমার এই ক্ষুদ্র জীবন মিলিত হইতে চলিল, তিনি আমাকে সর্বাংশে পরিপূর্ণতা দিবেন, তাহা আমি নিশ্চয় জানি। সেই পরিপূর্ণতার সমস্ত ঐশ্বর্য আমি যেন সম্পূর্ণভাবে তাহাকেই প্রত্যর্পণ করিতে পারি, এই আমার একমাত্র প্রার্থনা। তাহার পরে খাতা বন্ধ করিয়া হেমনলিনী সেই নক্ষত্র খচিত অন্ধকারে নিস্তব্ধ শীতের রাত্রে কাঁকর বিছানো বাগানের পথে অনেকক্ষণ পায়চারি করিয়া বেড়াইতে লাগিল। অনন্ত আকাশ তাহার অশ্রুধৌত অন্তঃকরণের মধ্যে নিঃশব্দ শান্তি মন্ত্র উচ্চারণ করিল। পরদিন অপরাহ্নে যখন অন্নদাবাবু হেমনলিনীকে লইয়া
নলিনাক্ষের বাড়ি যাইবার জন্য প্রস্তুত হইতেছেন। এমন সময় তাহার দ্বারের কাছে এক গাড়ি আসিয়া দাঁড়াইল। কোচবাক্সের উপর হইতে নলিনাক্ষের এক চাকর নামিয়া আসিয়া খবর দিল, মা আসিয়াছেন। অন্নদাবাবু তাড়াতাড়ি দ্বারের কাছে আসিয়া উপস্থিত হইতেই ক্ষেমংকরী গাড়ি হইতে নামিয়া আসিলেন। অন্নদাবাবু কহিলেন, আজ আমার পরম সৌভাগ্য। ক্ষেমংকরী কহিলেন, আজ আপনার মেয়ে দেখিয়া আশীর্বাদ করিয়া যাইব, তাই আসিয়াছি। এই বলিয়া তিনি ঘরে প্রবেশ করিলেন। অন্নদাবাবু তাহাকে বসিবার ঘরে যত্নপূর্বক একটা সোফার উপরে বসিয়া কহিলেন, আপনি বসুন, আমি হেমকে ডাকিয়া আনিতেছি। হেমনলিনী বাইরে যাইবার জন্য সাজিয়া প্রস্তুত হইতেছিল। ক্ষেমংকরী আসিয়াছেন শুনিয়া তাড়াতাড়ি বাহির হইয়া তাহাকে প্রণাম করিল। ক্ষেমংকরী কহিলেন, সৌভাগ্যবতী হইয়া তুমি দীর্ঘায়ু লাভ করো। দেখি মা, তোমার হাতখানি দেখি। বলিয়া একে একে তাহার দুই হাতে মকরমুখ মোটা সোনার বালা দুই গাছি পরাইয়া দিলেন। হেমনলিনীর কৃশ হাতে মোটা বালা জোড়া ঢলঢল করিতে লাগিল। বালা পরানো হইলে হেমনলিনী আবার ভূমিষ্ঠ হইয়া ক্ষেমংকরীকে প্রণাম করিল। ক্ষেমংকরী দুই হাতে তাহার মুখ ধরিয়া তাহার ললাট চুম্বন করিলেন। এই আশীর্বাদে ও আদরে হেমনলিনীর হৃদয় একটি সুগম্ভীর মাধুর্যে পরিপূর্ণ হইয়া উঠিল। ক্ষেমংকরী কহিলেন, বেয়াই মশাই, কাল আমার ওখানে আপনাদের দুজনেরই সকালে নিমন্ত্রণ রহিল। পরদিন প্রাতকালে হেমনলিনীকে লইয়া অন্নদাবাবু যথানিয়মে বাহিরে চা খাইতে বসিয়াছেন। অন্নদাবাবুর রোগক্লিষ্ট মুখ এক রাত্রির মধ্যেই আনন্দে সরস ও নবীন হইয়া উঠিয়াছে। ক্ষণে ক্ষণে হেমনলিনীর শান্তোজ্জ্বল মুখের দিকে চাহিতেছেন, আর তাহার মনে হইতেছে আজ যেন তাহার পরলোকগতা পত্নীর মঙ্গল মধুর আবির্ভাব তাহার কন্যাকে পরিবেষ্টিত করিয়া রহিয়াছে এবং সুদূর ব্যাপ্ত অশ্রুজলের আভাসে সুখের অত্যুজ্জ্বলতাকে স্নিগ্ধ গম্ভীর করিয়া তুলিয়াছে। অন্নদাবাবুর আজ কেবলই মনে হইতেছে ক্ষেমংকরীর নিমন্ত্রণে যাইবার জন্য প্রস্তুত হইবার সময় হইয়াছে, আর দেরি করা উচিত নহে। হেমনলিনী তাহাকে বারবার করিয়া স্মরণ করাইতেছে, এখনো অনেক সময় আছে, এখনো সবে 8টা। অন্নদাবাবু কহিতেছেন, নাহিয়া প্রস্তুত হইয়া লইতে তো সময় চাই, দেরি করার চেয়ে বরঞ্চ একটু সকাল সকাল যাওয়া ভালো। ইতিমধ্যে কতগুলি তোরঙ্গ, বিছানা প্রভৃতি বোঝাই সমেত এক ভাড়াটে গাড়ি আসিয়া বাগানের প্রবেশ পথের সম্মুখে থামিল। সহসা হেমনলিনী, দাদা আসিয়াছেন বলিয়া অগ্রসর হইয়া গেল। যোগেন্দ্র হাস্যমুখে গাড়ি হইতে নামিল, কহিল, কি হেম, ভালো আছো তো? হেমনলিনী জিজ্ঞাসা করিল, তোমার গাড়িতে আর কেহ আছে নাকি? যোগেন্দ্র হাসিয়া কহিল, আছে বই কি, বাবার জন্য একটি ক্রিসমাসের উপহার আনিয়াছি। ইতিমধ্যে রমেশ গাড়ি হইতে নামিয়া পড়িল। হেমনলিনী একবার মুহূর্তকাল চাহিয়াই তৎক্ষণাৎ পশ্চাৎ ফিরিয়া চলিয়া গেল। যোগেন্দ্র ডাকিল, হেম, যেও না, কথা আছে, শোনো। এ আহ্বান হেমনলিনীর কানেও পৌঁছিল না। সে যেন কোন প্রেতমূর্তির অনুসরণ হইতে আত্মরক্ষা করিবার জন্য দ্রুতবেগে চলিল। রমেশ ক্ষণকালের জন্য একবার থমকিয়া দাঁড়াইল। অগ্রসর হইবে কি ফিরিয়া যাইবে ভাবিয়া পাইল না। যোগেন্দ্র কহিল, রমেশ, এসো, বাবা এখানে বাহিরেই বসে আছেন। বলিয়া রমেশের হাত ধরিয়া তাহাকে অন্নদাবাবুর কাছে আনিয়া উপস্থিত করিল। অন্নদাবাবু দূর হইতেই রমেশকে দেখিয়া হতবুদ্ধি হইয়া গেছেন। তিনি মাথায় হাত বুলাইতে বুলাইতে ভাবিলেন, এ আবার কি বিঘ্ন উপস্থিত হইল। রমেশ অন্নদাবাবুকে নত হইয়া নমস্কার করিল। অন্নদাবাবু তাহাকে বসিবার চৌকি দেখাইয়া দিয়া যোগেন্দ্রকে কহিলেন, যোগেন,
তুমি ঠিক সময়ে আসিয়াছ। আমি তোমাকে টেলিগ্রাফ করিব মনে করিতেছিলাম। যোগেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন? অন্নদাবাবু কহিলেন, হেমের সঙ্গে নলিনাক্ষের বিবাহ স্থির হইয়া গেছে। কাল নলিনাক্ষের মা হেমকে আশীর্বাদ করিয়া দেখিয়া গেছেন। যোগেন্দ্র বলিল, বলো কি বাবা, বিবাহ একেবারে পাকাপাকি স্থির হয়ে গেছে? আমাকে একবার জিজ্ঞাসা করিতেও নাই। অন্নদাবাবু কহিলেন, যোগেন্দ্র, তুমি কখন কি বলো তার কিছুই স্থির নাই। আমি যখন নলিনাক্ষকে জানিতামও না, তখন তোমরাই তো এই বিবাহের জন্য উদ্যোগী ছিলে। যোগেন্দ্র কহিল, তখন তো ছিলাম, কিন্তু তা যাই হোক, এখনো সময় যায় নাই। ঢের কথা বলিবার আছে, আগে সেইগুলো শোনো, তারপরে যা কর্তব্য হয় করিও। অন্নদাবাবু কহিলেন, সময় মতো একদিন শুনিব, কিন্তু আজ আমার তো অবকাশ নাই, এক্ষুনি আমাকে বাহির হইতে হইবে। যোগেন্দ্র জিজ্ঞাসা করিল, কোথায় যাইবে? অন্নদাবাবু কহিলেন, নলিনাক্ষের মার ওখানে আমার আর হেমের নিমন্ত্রণ আছে। যোগেন্দ্র, তোমার তা হইলে এখানেই আহারের। যোগেন্দ্র কহিল, না না, আমার জন্য ব্যস্ত হবার দরকার নেই। আমি রমেশকে সঙ্গে লইয়া এখানকার কোনো হোটেলে খাওয়া দাওয়া করিয়া লইব। সন্ধ্যার মধ্যে তোমরা ফিরিবে তো? তখনই আমরা আসিব। অন্নদাবাবু কোনো মতে রমেশের প্রতি কোনো প্রকার শিষ্ট সম্ভাষণ করিতে পারিলেন না। তাহার মুখের দিকে দৃষ্টিপাত করাও তাহার পক্ষে দুঃসাধ্য হইয়া উঠিল। রমেশও এতক্ষণ নীরবে থাকিয়া যাইবার সময় অন্নদাবাবুকে নমস্কার করিয়া চলিয়া গেল। ক্ষেমংকরী কমলাকে গিয়া কহিলেন, মা, কাল হেমকে আর তার বাপকে দুপুরবেলায় এখানে আহার করিতে নিমন্ত্রণ করা গেছে। কিরকম আয়োজনটা করা যায় বলো দেখি। বেয়াইকে এমন করিয়া খাওয়ানো দরকার যে তিনি যেন নিশ্চিন্ত হতে পারেন যে এখানে তাহার মেয়েটির খাওয়ার কষ্ট হইবে না। কি বলো মা? তা তোমার যেরকম রান্নার হাত, অপযশ হইবে না তা জানি। আমার ছেলে আজ পর্যন্ত কোনো রান্না খাইয়া কোনো দিন ভালো মন্দ কিছুই বলে নাই। কাল তোমার রান্নার প্রশংসা তাহার মুখে ধরে না মা। কিন্তু তোমার মুখখানি আজ বড় শুকনো দেখাইতেছে যে, শরীর কি ভালো নাই? মলিন মুখে একটুখানি হাসি আনিয়া কমলা কহিল, বেশ আছি মা। ক্ষেমংকরী মাথা নাড়িয়া কহিলেন, না না, বোধ করি তোমার মন কেমন করিতেছে। তা তো করিতেই পারে, সেজন্য লজ্জা কিসের? আমাকে পর ভাবিও না মা, আমি তোমাকে আপন মেয়ের মতোই দেখি। এখানে যদি তোমার কোনো অসুবিধে হয় বা তুমি আপনার লোক কাহাকেও দেখিতে চাও, তো আমাকে না বলিলে চলিবে কেন? কমলা ব্যগ্র হইয়া কহিল, না মা, তোমার সেবা করিতে পারিলে আমি আর কিছুই চাই না। ক্ষেমংকরী সে কথার কান্না দিয়া কহিলেন, না হয় কিছুদিনের জন্য তোমার খুড়ার বাড়িতে গিয়া থাকো, তারপরে যখন ইচ্ছা হয় আবার আসিবে। কমলা অস্থির হইয়া উঠিল, কহিল, মা, আমি যতক্ষণ তোমার কাছে আছি সংসারে কাহারও জন্য ভাবি না। আমি যদি কখনো তোমার পায়ে অপরাধ করি, আমাকে তুমি যেমন খুশি শাস্তি দিও, কিন্তু একদিনের জন্য দূরে পাঠাইও না। ক্ষেমংকরী কমলার দক্ষিণ কপলে দক্ষিণ হস্ত বুলাইয়া কহিলেন, তাই তো বলি মা, 8 জন্মে তুমি আমার মা ছিলে, নহিলে দেখিবা মাত্র এমন বন্ধন কি করিয়া হয়। তা যাও মা, সকাল সকাল শুইতে যাও, সমস্ত দিন তো একদণ্ড বসিয়া থাকিতে জানো না। কমলা তাহার শয়নগৃহে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দীপ নিভাইয়া অন্ধকারে মাটির উপরে বসিয়া রহিল। অনেকক্ষণ বসিয়া অনেকক্ষণ ভাবিয়া এই কথা সে মনে বুঝিল, কপালের দোষে যাহার উপরে আমার অধিকার হারাইয়াছি, তাহাকে আমি আগলাইয়া বসিয়া থাকিব, এ কেমন করিয়া হয়? সমস্তই ছাড়িবার জন্য মনকে প্রস্তুত করিতে হইবে। কেবল সেবা করিবার সুযোগটুকু
যেমন করিয়া হোক প্রাণপণে বাঁচাইয়া চলিব। ভগবান করুন সেটুকু যেন হাসি মুখে করিতে পারি, তাহার বেশি আর কিছুতে যেন দৃষ্টি না দেই। অনেক দুঃখে যেটুকু পাইয়াছি সেটুকু যদি প্রসন্ন মনে না লইতে পারি, যদি মুখ ভার করি, তবে সব শুদ্ধই হারাইতে হইবে। এই বুঝিয়া একাগ্র মনে বারবার করিয়া সে সংকল্প করিতে লাগিল, আমি কাল হইতে যেন কোনো দুঃখকে মনে স্থান না দিই, যেন এক মুহূর্ত মুখ বিরস না করি। যাহা আশার অতীত তাহার জন্য যেন কোনো কামনা মনের মধ্যে না থাকে। কেবল সেবা করিব, যতদিন জীবন আছে কেবল সেবা করিব, আর কিছু চাহিব না, চাহিব না, চাহিব না। তাহার পরে কমলা শুইতে গেল। এপাশ ওপাশ করিতে করিতে ঘুমাইয়া পড়িল। রাত্রে 2-3 বার ঘুম ভাঙিয়া গেল। ভাঙিবা মাত্রই সে মন্ত্রের মতো আওড়াইতে লাগিল, আমি কিছুই চাহিব না, চাহিব না, চাহিব না। ভোরের বেলা সে বিছানা হইতে উঠিয়াই জোর হাত করিয়া বসিল এবং সমস্ত চিত্ত প্রয়োগ করিয়া কহিল, আমি আমরণকাল তোমার সেবা করিব, আর কিছু চাহিব না, চাহিব না, চাহিব না। এই বলিয়া তাড়াতাড়ি মুখ হাত ধুইয়া বাসি কাপড় ছাড়িয়া নলিনাক্ষের সেই ক্ষুদ্র উপাসনা ঘরের মধ্যে গেল। নিজের আঁচলটি দিয়া সমস্ত ঘর মুছিয়া পরিষ্কার করিল এবং যথাস্থানে আসনটি বিছাইয়া রাখিয়া দ্রুতপদে গঙ্গা স্নান করিতে গেল। আজকাল নলিনাক্ষের একান্ত অনুরোধে ক্ষেমংকরী সূর্যোদয়ের পূর্বে স্নান করিতে যাওয়া পরিত্যাগ করিয়াছেন। তাই উমেশকেই এই দুঃসহ শীতের ভোরে কমলার সহিত স্নানে যাইতে হইল। স্নান করিয়া ফিরিয়া আসিয়া কমলা ক্ষেমংকরীকে প্রফুল্ল মুখে প্রণাম করিল। তিনি তখন স্নানে বাহির হইবার উপক্রম করিতেছিলেন। কমলাকে কহিলেন, এত ভোরে কেন নাহিতে গেলে? আমার সঙ্গে গেলেই তো হইত। কমলা কহিল, আজ যে কাজ আছে মা, কাল সন্ধেবেলায় যে তরকারি আনানো হয়েছে তাহাই কুটিয়া রাখি, আর যা কিছু বাজার করা বাকি আছে উমেশ সকাল সকাল সারিয়া আসুক। ক্ষেমংকরী কহিলেন, বেশ বুদ্ধি ঠাউরাইয়াছ মা, বেয়াই যেমনি আসিবেন অমনি খাবার প্রস্তুত পাইবেন। এমন সময় নলিনাক্ষ বাহির হইয়া আসিবা মাত্র কমলা ভিজা চুলের উপর তাড়াতাড়ি ঘোমটা টানিয়া ভেতরে ঢুকিয়া পড়িল। নলিনাক্ষ কহিল, মা, আজই তুমি স্নান করিতে চলিলে? সবে কাল একটু ভালো ছিলে। ক্ষেমংকরী কহিলেন, নলিন, তোর ডাক্তারি রাগ, সকালবেলায় গঙ্গা স্নান না করিলেও লোকে অমর হয় না। তুই এখন বাহির হইতেছিস বুঝি? একটু সকাল সকাল ফিরিস। নলিনাক্ষ জিজ্ঞাসা করিল, কেন মা? ক্ষেমংকরী কহিলেন, কাল তোকে বলিতে ভুলিয়া গিয়াছিলাম, আজ অন্নদাবাবু তোকে আশীর্বাদ করিতে আসিবেন। নলিনাক্ষ কহিল, আশীর্বাদ করিতে আসিবেন? কেন? হঠাৎ আমার উপর এত বিশেষভাবে প্রসন্ন হইলেন যে? তার সঙ্গে তো রোজই আমার দেখা হয়। ক্ষেমংকরী কহিলেন, আমি যে কাল হেমনলিনীকে একজোড়া বালা দিয়ে আশীর্বাদ করিয়া আসিলাম, এখন অন্নদাবাবু তোকে না করিলে চলিবে কেন? যা হোক, ফিরিতে দেরি করিস নে, তারাই এখানেই খাইবেন। এই বলিয়া ক্ষেমংকরী স্নান করিতে গেলেন। নলিনাক্ষ মাথা নিচু করিয়া ভাবিতে ভাবিতে রাস্তা দিয়া চলিয়া গেল। হেমনলিনী রমেশের নিকট হইতে দ্রুতবেগে পলায়ন করিয়া ঘরে দরজা বন্ধ করিয়া দিয়া বিছানার উপর বসিয়া পড়িল। প্রথম আবেগটা শান্ত হইবা মাত্র একটা লজ্জা তাহাকে আচ্ছন্ন করিয়া দিল। কেন আমি রমেশবাবুর সঙ্গে সহজভাবে দেখা করিতে পারিলাম না? যাহা আশা করি না তাহাই হঠাৎ কেন আমার মধ্য হইতে এমন অশোভনভাবে দেখা দেয়? বিশ্বাস নাই, কিছুই বিশ্বাস নাই। এমন করিয়া টলমল করিতে আর পারি না। এই বলিয়া সে জোর করিয়া উঠিয়া পড়িয়া দরজা খুলিয়া দিল
বাহির হইয়া আসিল। মনে মনে কহিল, আমি পলায়ন করিব না, আমি জয় করিব। পুনর্বার রমেশবাবুর সঙ্গে দেখা করিতে চলিল। হঠাৎ কি মনে পড়িল, আবার সে ঘরের মধ্যে গেল। তোরঙ্গ খুলিয়া তাহার মধ্য হইতে ক্ষেমংকরীর প্রদত্ত বালাজোড়া বাহির করিয়া পড়িল এবং অস্ত্র পরিয়া যুদ্ধে যাইবার মতো সে আপনাকে দৃঢ় করিয়া মাথা তুলিয়া বাগানের দিকে চলিল। অন্নদাবাবু আসিয়া কহিলেন, হেম, তুমি কোথায় চলিয়াছ? হেমনলিনী কহিল, রমেশবাবু নাই, দাদা নাই। অন্নদা কহিলেন, না, তাহারা চলিয়া গেছেন। আশু আত্মপরীক্ষা সম্ভাবনা হইতে নিষ্কৃতি পাইয়া হেমনলিনী আরাম বোধ করিল। অন্নদাবাবু কহিলেন, এখন তবে? হেমনলিনী কহিল, হ্যাঁ বাবা, আমি চলিলাম। আমার স্নান করিয়া আসিতে দেরি হইবে না, তুমি গাড়ি ডাকিতে বলিয়া দাও। এরূপে হেমনলিনী নিমন্ত্রণে যাইবার জন্য হঠাৎ তাহার স্বভাব বিরুদ্ধ অত্যন্ত উৎসাহ প্রকাশ করিল। এই উৎসাহের আতিশয্যে অন্নদাবাবু ভুলিলেন না। তাহার মন আরো উৎকণ্ঠিত হইয়া উঠিল। হেমনলিনী তাড়াতাড়ি স্নান সারিয়া সজ্জিত হইয়া আসিয়া কহিল, বাবা, গাড়ি আসিয়াছে কি? অন্নদাবাবু কহিলেন, না, এখনো আসে নাই। ততক্ষণ হেমনলিনী বাগানের রাস্তায় পদচারণা করিয়া বেড়াইতে লাগিল। অন্নদাবাবু বারান্দায় বসিয়া মাথায় হাত বুলাইতে লাগিলেন। অন্নদাবাবু যখন নলিনাক্ষের বাড়ি গিয়া পৌঁছিলেন, বেলা তখন 10:30 অধিক হইবে না। তখনও নলিনাক্ষ কাজ সারিয়া বাড়ি ফিরিয়া আসে নাই। কাজেই অন্নদাবাবুর অভ্যর্থনা ভার ক্ষেমংকরীকেই লইতে হইল। ক্ষেমংকরী অন্নদাবাবুর শরীর ও সংসারের নানা কথা লইয়া প্রশ্ন ও আলোচনা উত্থাপিত করিলেন। মাঝে মাঝে হেমনলিনীর মুখের দিকে তাহার কটাক্ষ ধাবিত হইল। সে মুখে কোনো উৎসাহের লক্ষণ নাই কেন? আসন্ন শুভ ঘটনার সম্ভাবনা সূর্যোদয়ের পূর্বে অরুণ রশ্মিত ছটার মতো তাহার মুখে দীপ্তি বিকাশ করে না তো? বরঞ্চ হেমনলিনীর অন্যমনস্ক দৃষ্টির মধ্য হইতে একটা ভাবনার অন্ধকার যেন দেখা যাইতেছিল। অল্পে ক্ষেমংকরীকে আঘাত করে। হেমনলিনীর এইরূপ ম্লান ভাব লক্ষ্য করিয়া তাহার মন দমিয়া গেল। নলিনের সঙ্গে বিবাহের সম্বন্ধ যে কোনো মেয়ের পক্ষে সৌভাগ্যের বিষয়, কিন্তু এই শিক্ষা মদমত্তা মেয়েটি আমার নলিনকে কি তাহার যোগ্য বলিয়াই মনে করিতেছে না? এত চিন্তা, এত দ্বিধাই বা কিসের জন্য? আমারই দোষ। বুড়া হইয়া গেলাম, তবু ধৈর্য ধরিতে পারিলাম না। যেমন ইচ্ছা হইল অমনি আর সবুর সইল না। বড় বয়সের মেয়ের সঙ্গে নলিনের বিবাহ স্থির করিলাম, অথচ তাহাকে ভালো করিয়া চিনিবার চেষ্টাও করিলাম না। হায় হায়, চিনিয়া দেখিবার মতো সময় যে হাতে নাই। এখন সংসারের সব কাজ তাড়াতাড়ি সারিয়া যাইবার জন্য তলব আসিয়াছে। অন্নদাবাবুর সঙ্গে কথা কহিতে কহিতে ক্ষেমংকরীর মনের ভেতরে ভেতরে এই সমস্ত চিন্তা ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। কথাবার্তা কহা তাহার পক্ষে কষ্টকর হইয়া উঠিল। তিনি অন্নদাবাবুকে কহিলেন, দেখুন, বিবাহের সম্বন্ধে বেশি তাড়াতাড়ি করিয়া কাজ নাই। এদের দুজনেরই বয়স হইয়াছে। এখন এরা নিজেরাই বিচার করিয়া কাজ করিবেন। আমাদের তাগিদ দেওয়াটা ভালো হইতেছে না। হেমের মনের ভাব আমি অবশ্য বুঝি না, কিন্তু আমি নলিনের কথা বলিতে পারি। সে এখনো মন স্থির করিতে পারে নাই। এই কথাটা ক্ষেমংকরী হেমনলিনীকে বিশেষ করিয়া শুনাইবার জন্যই বলিলেন। হেমনলিনী অপ্রসন্ন মনে চিন্তা করিতেছে, আর তার ছেলেই যে বিবাহের প্রস্তাবে একেবারে নাচিয়া উঠিয়াছে, এ ধারণা তিনি অপর পক্ষের মনে জন্মিতে দিতে পারেন না। হেমনলিনী আজ এখানে আসিবার সময় খুব একটা চেষ্টাকৃত উৎসাহ অবলম্বন করিয়া আসিয়াছিল। সেজন্য তাহার বিপরীত ফল হইল।
ক্ষণিক উত্তেজনা একটা গভীর অবসাদের মধ্যে বিপর্যস্ত হইয়া পড়িল। যখন ক্ষেমংকরীর বাড়ির মধ্যে প্রবেশ করিল, তখন হঠাৎ তাহার মনকে একটা আশঙ্কা আক্রমণ করিয়া ধরিল। যে নতুন জীবনযাত্রার পথে সে পদক্ষেপ করিতে প্রবৃত্ত হইয়াছে, তাহা তাহার সম্মুখে অতি দূর বিসর্পিত দুর্গম শৈলপথের মতো প্রত্যক্ষ হইয়া উঠিল। সমস্ত শিষ্টালাপের মধ্যে নিজের প্রতি অবিশ্বাস হেমনলিনীর মনকে আজ ভেতরে ভেতরে ব্যথিত করিতে লাগিল। এই অবস্থায় যখন ক্ষেমংকরী বিবাহের প্রস্তাবটাকে কতকটা প্রত্যাখ্যান করিয়া লইলেন, তখন হেমনলিনীর মনে দুই বিপরীত ভাবের উদয় হইল। বিবাহ বন্ধনের মধ্যে শীঘ্র ধরা দিয়া নিজের সংশয় দোলায়িত দুর্বল অবস্থা হইতে শীঘ্র নিষ্কৃতি পাইবার ইচ্ছা তাহার থাকাতে প্রস্তাবটাকে সে অনতিবিলম্বে পাকা করিয়া ফেলিতে চায়। অথচ প্রস্তাবটা চাপা পড়িবার উপক্রম হইতেছে দেখিয়া উপস্থিত মতো সে একটা আরামও পাইল। ক্ষেমংকরী কথাটা বলিয়াই হেমনলিনীর মুখের ভাব কটাক্ষপাতের দ্বারা লক্ষ্য করিয়া লইলেন। তাহার মনে হইল যেন এতক্ষণ পরে হেমনলিনীর মুখের উপরে একটা শান্তির স্নিগ্ধতা অবতীর্ণ হইল। তাহাতে তাহার মনটা তৎক্ষণাৎ হেমনলিনীর প্রতি বিমুখ হইয়া উঠিল। তিনি মনে মনে কহিলেন, আমার নলিনকে আমি এত সস্তায় বিলাইয়া দিতে বসিয়াছিলাম। নলিনাক্ষ আজ যে আসিতে দেরি করিতেছে, ইহাতে তিনি খুশি হইলেন। হেমনলিনীর দিকে চাহিয়া কহিলেন, দেখেছ নলিনাক্ষের আক্কেল, তোমরা আজ এখানে আসিবে সে জানে, তবু তাহার দেখা নাই। আজ না হয় কাজ কিছু কমই করিত। এই তো আমার একটু ব্যায়াম হলেই সে কাজকর্ম বন্ধ করিয়া বাড়িতেই থাকে। তাহাতে এতই কি লোকসান হয়? এই বলিয়া আহারের আয়োজন কতদূর অগ্রসর হইয়াছে দেখিবার উপলক্ষে কিছুক্ষণের ছুটি লইয়া ক্ষেমংকরী উঠিয়া আসিলেন। তাহার ইচ্ছা হেমনলিনীকে তিনি কমলের উপর ভিড়াইয়া দিয়া নিরীহ বৃদ্ধটিকে লইয়াই কথাবার্তা কহিবেন। তিনি দেখিলেন প্রস্তুত অন্ন মৃদু আগুনের আঁচে বসাইয়া রাখিয়া কমলা রান্নাঘরের এক কোণে চুপটি করিয়া এমন গভীরভাবে কি একটা ভাবিতেছিল যে ক্ষেমংকরীর হঠাৎ আবির্ভাবে সে একেবারে চমকিয়া উঠিল। পরক্ষণে লজ্জিত হইয়া স্মিত মুখে উঠিয়া দাঁড়াইল। ক্ষেমংকরী কহিলেন, ও মা, আমি বলি, তুমি বুঝি রান্নার কাজে ভারী ব্যস্ত হইয়া আছো? কমলা কহিল, রান্নার সমস্ত সারা হইয়া গেছে মা। ক্ষেমংকরী কহিলেন, তা এখানে চুপ করিয়া বসিয়া আছো কেন মা? অন্নদাবাবু বুড়ো মানুষ, তার সামনে বাহির হইতে লজ্জা কি? হেম আসিয়াছে, তাহাকে তোমার ঘরে ডাকিয়া লইয়া একটু গল্প সল্প করো। আমি বুড়ো মানুষ, আমার কাছে বসায় রাখিয়া তাহাকে দুঃখ দিব কেন? হেমনলিনীর নিকট হইতে প্রত্যাহত হইয়া কমলার প্রতি ক্ষেমংকরীর স্নেহ দ্বিগুণ হইয়া উঠিল। কমলা সংকুচিত হইয়া কহিল, মা, আমি তার সঙ্গে কি গল্প করিব? তিনি কত লেখাপড়া জানেন, আমি কিছুই জানি না। ক্ষেমংকরী কহিলেন, সে কি কথা? তুমি কাহারও চেয়ে কম নাও মা। লেখাপড়া শিখিয়া যিনি আপনাকে যত বড়ই মনে করুন, তোমার চেয়ে বেশি আদর পাইবার যোগ্য কয়জন আছে? বই পড়িলে সকলেই বিদ্বান হইতে পারে, কিন্তু তোমার মতো অমন লক্ষ্মীটি হওয়া কি সকলের সাধ্য? এসো মা, এসো। কিন্তু তোমার এ বেশে চলিবে না। তোমার উপযুক্ত সাজে তোমাকে আজ সাজাইব। সকল থেকেই ক্ষেমংকরী আজ হেমনলিনীর গর্ব খাটো করিতে উদ্যত হইয়াছেন। রূপেও তিনি তাহাকে এই অল্প শিক্ষিতা মেয়েটির কাছে ম্লান করিতে চান। কমলা আপত্তি করিবার অবকাশ পাইল না। তাহাকে ক্ষেমংকরী নিপুণ হস্তে মনের মতো করিয়া সাজাইয়া দিলেন। ফিরোজা রঙের রেশমি শাড়ি পরাইলেন, নতুন ফ্যাশনের খোপা রচনা করিলেন। বারবার কমলার মুখ এদিকে ফিরাইয়া ওদিকে ফিরাইয়া দেখিলেন এবং মুগ্ধচিত্তে তাহার কপল চুম্বন করিয়া কহিলেন, হা হা, এরূপ রাজার ঘরে মানাইত। কমলা মাঝে মাঝে কহিল, মা, উহারা একলা বসিয়া আছেন, দেরি হইয়া যাইতেছে।
ক্ষেমংকরী কহিলেন, তা হোক দেরি, আজ আমি তোমাকে না সাজাইয়া যাইব না। সাজ সারা হইলে তিনি কমলাকে সঙ্গে করিয়া চলিলেন। এসো মা, এসো, লজ্জা করিও না। তোমাকে দেখিয়া কলেজে পড়া বিদুষী রূপসীরা লজ্জা পাইবেন। তুমি সকলের কাছে মাথা তুলিয়া দাঁড়াইতে পারো। এই বলিয়া যে ঘরে অন্নদাবাবুরা বসিয়াছিলেন সেই ঘরে ক্ষেমংকরী জোর করিয়া কমলাকে টানিয়া লইয়া গেলেন। গিয়া দেখিলেন নলিনাক্ষ তাহাদের সঙ্গে আলাপ করিতেছে। কমলা তাড়াতাড়ি ফিরিয়া যাইবার উপক্রম করিল, কিন্তু ক্ষেমংকরী তাহাকে ধরিয়া রাখিলেন। কহিলেন, লজ্জা কি মা, লজ্জা কিসের? সব আপনার লোক। কমলার রূপে ও সজ্জায় ক্ষেমংকরী নিজের মনে একটা গর্ব অনুভব করিতেছিলেন। তাহাকে দেখিয়া সকলে চমৎকৃত হোক, এই তাহার ইচ্ছা। পুত্রাভিমানী জননী তাহার নলিনাক্ষের প্রতি হেমনলিনীর অবজ্ঞা কল্পনা করিয়া আজ উত্তেজিত হইয়া উঠিয়াছেন। আজ নলিনাক্ষের কাছেও হেমনলিনীকে খর্ব করিতে পারিলে তিনি খুশি হন। কমলাকে দেখিয়া সকলে চমৎকৃত হইল। হেমনলিনী প্রথম দিন যখন তাহার পরিচয় লাভ করিয়াছিলেন তখন কমলার সাজসজ্জা কিছুই ছিল না। সে মলিনভাবে সংকুচিত হইয়া একধারে বসিয়াছিল, তাও বেশিক্ষণ ছিল না। তাহাকে সেদিন ভালো করিয়া দেখাই হয় নাই। আজ মুহূর্তকাল সে বিস্মিত হইয়া রহিল। তাহার পরে উঠিয়া দাঁড়াইয়া লজ্জিতা কমলার হাত ধরিয়া তাহাকে আপনার পাশে বসাইল। ক্ষেমংকরী বুঝিলেন তিনি জয়লাভ করিয়াছেন। উপস্থিত সভায় সকলকেই মনে মনে স্বীকার করিতে হইয়াছে এমন রূপ দৈবপ্রসাদেই দেখিতে পাওয়া যায়। তখন তিনি কমলাকে কহিলেন, যাও তো মা, তুমি হেমকে তোমার ঘরে লইয়া গল্প স্বল্প করোগে, যাও, আমি ততক্ষণ খাবারের জায়গা করিকে। কমলার মনের মধ্যে একটা আন্দোলন উপস্থিত হইল। সে ভাবিতে লাগিল, হেমনলিনীর আমাকে কেমন লাগিবে কে জানে। এই হেমনলিনী একদিন এই ঘরের বধূ হইয়া আসিবে, কর্ত্রী হইয়া উঠিবে। ইহার সুদৃষ্টিকে কমলা উপেক্ষা করিতে পারে না। এবারই গৃহিণী পদ তাহারই ছিল, কিন্তু সে কথা সে মনেও আনিতে চায় না। ঈর্ষাকে সে কোনো মতে অন্তরে স্থান দেবে না। তাহার কোনো দাবি নাই। তাই হেমনলিনীর সঙ্গে যাইবার সময় তাহার পা কাঁপিয়া যাইতে লাগিল। হেমনলিনী আস্তে আস্তে কমলাকে কহিল, তোমার সব কথা আমি মার কাছে শুনিয়াছি, শুনিয়া বড় কষ্ট হইল। তুমি আমাকে তোমার বোনের মতো দেখিও ভাই। তোমার কি বোন কেহ আছে? কমলা হেমনলিনীর সস্নেহ সকরুণ কণ্ঠস্বরে আশ্বস্ত হইয়া কহিল, আমার আপন বোন কেহ নাই, আমার একটি খুড়তুতো বোন আছে। হেমনলিনী কহিল, ভাই, আমার বোন কেহ নাই। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা গেছেন। কতবার কত সুখ দুঃখের সময় ভাবিয়াছি, মা তো নাই, তবু যদি আমার একটি বোন থাকিত। ছেলেবেলা হইতে সব কথা কেবল মনের মধ্যে চাপিয়া রাখিতে হইয়াছে। শেষকালে এমন অভ্যেস হয়ে গেছে যে আজ মন খুলিয়া কোনো কথা বলিতেই পারি না। লোকে মনে করে আমার ভারী দেমাক, কিন্তু তুমি ভাই এমন কথা কখনো মনে করিও না। আমার মন যে বোবা হইয়া গেছে। কমলার মন হইতে সমস্ত বাধা কাটিয়া গেল। সে কহিল, দিদি, আমাকে কি তোমার ভালো লাগিবে? আমাকে তো তুমি জানো আমি ভারী মূর্খ। হেমনলিনী হাসিয়া কহিল, আমাকে যখন তুমি ভালো করিয়া জানিবে দেখিবা আমিও ঘোর মূর্খ। আমি কেবল গোটাকতক বই পড়িয়া মুখস্থ করিয়াছি, আর কিছুই জানি না। তাই আমি তোমাকে বলি, যদি আমার এ বাড়িতে আসা হয় তুমি আমাকে কখনো ছাড়িও না ভাই। কোনোদিন সংসারের ভার আমার একলার হাতে পড়িয়াছে মনে করিলে আমার ভয় হয়। কমলা শিশুর মতো সরল চিত্তে কহিল, ভার তুমি সমস্ত আমার উপর দিও। আমি ছেলেবেলা হইতে কাজ করিয়া আসিয়াছি, আমি কোনো ভাল লইতে ভয় করি না। আমরা দুই বোনে মিলিয়া সংসার চালাইব। তুমি তাহাকে সুখে রাখিবে,
আমি তোমাদের সেবা করিব। হেমনলিনী কহিল, আচ্ছা ভাই, তোমার স্বামীকে তো তুমি ভালো করিয়া দেখো নাই, তাকে তোমার মনে পড়ে? কমলা কথার স্পষ্ট উত্তর না দিয়া কহিল, স্বামীকে যে মনে করিতে হয় তাহা আমি জানিতাম না দিদি। খুড়ার বাড়িতে যখন আসিলাম তখন আমার খুড়তুতো বোন শৈল দিদির সঙ্গে আমার ভালো করিয়া পরিচয় হইল। তিনি তাহার স্বামীকে যেরকম করিয়া সেবা করেন তাহা চক্ষে দেখিয়া আমার প্রথম চৈতন্য জন্মিল। আমার যে স্বামীকে কখনো দেখি নাই বলিলেই হয়, আমার সমস্ত মনের ভক্তি তাহার উদ্দেশ্যে যে কেমন করিয়া গেল তাহা আমি বলিতে পারি না। ভগবান আমার সেই পূজার ফল দিয়াছেন। এখন আমার স্বামী আমার মনের সম্মুখে স্পষ্ট করিয়া জাগিয়া উঠিয়াছেন। তিনি আমাকে গ্রহণ নাই করিলেন, কিন্তু আমি তাহাকে এখন পাইয়াছি। কমলার এই ভক্তি সিঞ্চিত কথা কয়টি শুনিয়া হেমনলিনীর অন্তঃকরণ আর্দ্র হইয়া গেল। সে খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, তোমার কথা আমি বেশ বুঝিতে পারিতেছি। অমনি করিয়া পাওয়াই পাওয়া, আর সমস্ত পাওয়া লোভের পাওয়া, তাহা নষ্ট হইয়া যায়। কমলা একথা সম্পূর্ণ বুঝিল কিনা বলা যায় না। সে হেমনলিনীর দিকে চাহিয়া রহিল। খানিক বাদে কহিল, তুমি যাহা বলিতেছ দিদি, তা সত্যই হইবে। আমি মনে কোনো দুঃখ আসিতে দেই না। আমি ভালোই আছি ভাই। আমি যেটুকু পাইয়াছি তাই আমার লাভ। হেমনলিনী কমলার হাত নিজের হাতে তুলিয়া লইয়া কহিল, যখন ত্যাগ এবং লাভ একেবারে সমান হইয়া যায় তখনই তাহা যথার্থ লাভ। এই কথা আমার গুরু বলেন। সত্য বলিতেছি বোন, তোমার মতো অমনি সমস্ত নিবেদন করিয়া দিয়া যে সার্থকতা, তাহাই যদি আমার ঘটে তবে আমি ধন্য হইব। কমলা কিছু বিস্মিত হইয়া কহিল, কেন দিদি, তুমি তো সবই পাইবে, তোমার তো কোনো অভাবই থাকিবে না। হেমনলিনী কহিল, যেটুকু পাইবার মতো পাওয়া সেটুকু পাইয়া যেন সুখী হইতে পারি। তার চেয়ে বেশি যতটুকুই পাওয়া যায় তার অনেক ভার, অনেক দুঃখ। আমার মুখে এসব কথা তোমার আশ্চর্য লাগিবে, আমার নিজেরও আশ্চর্য লাগে, কিন্তু এসব কথা ঈশ্বর আমাকে ভাবাইতেছেন। জানো না বোন, আজ আমার মনে কি ভার চাপিয়াছিল, তোমাকে পাইয়া আমার হৃদয় হালকা হইল, আমি বল পাইলাম, তাই আমি এত বকিতেছি। আমি কখনো কথা কহিতে পারি না। তুমি কেমন করিয়া আমার সব কথা টানিয়া লইতেছ ভাই? গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি এর ষষ্ঠ 10 পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।